ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে পাওয়া নতুন বাংলাদেশ গড়ার সুযোগ বৃথা যেতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে রাজধানী ওসমানী স্মৃতি মিলনায়তনে 7 বিশিষ্ট ব্যক্তিকে স্বাধীনতা পদক 2025 প্রদান অনুষ্ঠানে তিনি কথা বলেন। স্বাধীন বাংলাদেশে এখনও ন্যায়ভিত্তিক সমাজ নিশ্চিত করা সম্ভব হয়নি বলেও জানান প্রধান উপদেষ্টা। আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে প্রতি বছর বিশিষ্ট ব্যক্তিদের স্বাধীনতা পদক প্রদান করে বাংলাদেশ সরকার। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এবছর 7 জন বিশিষ্ট ব্যক্তিকে 2025 সালে স্বাধীনতা পদক তুলে দিলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এবার স্বাধীনতা পুরস্কার পেয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তিতে অধ্যাপক জামাল নজরুল ইসলাম মরণোত্তর, সাহিত্যে আল মাহমুদ মরণোত্তর, সংস্কৃতিতে নভেরা আহমেদ মরণোত্তর, সমাজসেবায় স্যার ফজলে হাসান আবেদ মরণোত্তর, মুক্তিযুদ্ধ ও সংস্কৃতিতে আজম খান মরণোত্তর, শিক্ষা ও গবেষণায় বদরুদ্দিন মোহাম্মদ উমর এবং প্রতিবাদী তারুণ্যে আবরার ফাহাদ মরণোত্তর। পরে অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস বলেন, ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে পাওয়া নতুন বাংলাদেশ গড়ার সুযোগ বৃথা যেতে দেওয়া হবে না। 1971 সালে স্বাধীনতা যুদ্ধের উদ্দেশ্য ছিল একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা, যেখানে আইনের শাসন থাকবে, মানুষের মৌলিক মানবাধিকার নিশ্চিত হবে এবং একটা বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠিত হবে। কিন্তু স্বাধীন বাংলাদেশে এখনও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা যায়নি। দীর্ঘদিন ধরে এই দেশের মানুষকে তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। দুর্নীতি, লুটপাট ও গুম-খুনের রাজত্ব চালিয়ে দেশে একটি ফ্যাসিবাদী সরকার ব্যবস্থা কায়েম করা হয়েছে। আজকের দিনে আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি জুলাই গণ অভ্যুত্থানের শহীদ ও আহতদের। তাদের আত্মত্যাগের কারণে আমরা একটা নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখার সুযোগ পেয়েছি। এই সুযোগ আমরা কোনো ক্রমেই বৃথা হতে দেব না। স্বাধীন বাংলাদেশে এখনো ন্যায়ভিত্তিক সমাজ নিশ্চিত করা সম্ভব হয়নি উল্লেখ করে ডক্টর ইউনূস বলেন, জীবিত অবস্থায় পুরস্কার পাওয়া দেখে যেতে না পারা বেদনাদায়ক, তবে দেরিতে হলেও তাদের যথাযথ সম্মান দিতে পেরে দেশবাসী আনন্দিত। মরণোত্তর পুরস্কার দেওয়ার চাইতে জীবদ্দশায় পুরস্কারটা পেলে যে আনন্দ দেশের জন্য এবং পরিবারের জন্য, ব্যক্তির জন্য, তা মরণোত্তর পুরস্কারে পাওয়া যায় না। যাকে আমরা সম্মান দেখাচ্ছি তিনি আমাদের সঙ্গে নেই। আমরা যেন আগামীতে এটা একটা নিয়ম করতে পারি যে যাদের মরণোত্তর দেওয়ার তাদের পালা শেষ করে দিয়ে পর থেকে শুধু জীবিত অবস্থায় যারা আছেন তাদেরকে আমরা পুরস্কার দিই, তাদের প্রতি সম্মানটা আমরা দিই। এদিকে শিক্ষা ও গবেষণায় বদরুদ্দিন মোহাম্মদ উমর স্বাধীনতা পদক গ্রহণ করতে না চাওয়ায় এই পদকটি জাতীয় জাদুঘরে সংরক্ষণ করা হবে বলেও জানান প্রধান উপদেষ্টা। লেখক ও বুদ্ধিজীবী বদরুদ্দিন উমরকে রাষ্ট্রীয় সম্মাননা জানাতে পেরে আমরা আনন্দিত ও সম্মানিত। তার সম্মাননা স্মারক আমাদের পরের প্রজন্মের জন্য অনুপ্রেরণা হিসেবে জাতীয় জাদুঘরে সংরক্ষিত থাকবে। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। আজ ভয়াল 25 মার্চ, জাতীয় গণহত্যা দিবস। 1971 সালের এই রাতে পাকিস্তানি হানাদার বাহিনী অপারেশন সার্চলাইট নামে নিরস্ত্র বাঙালির উপর নির্বিচারে চালায় বিশ্ব ইতিহাসের নৃশংসতম গণহত্যা। বাংলাদেশের ইতিহাসে সেই রাতটি ভয়াল কালরাত হিসেবে পরিচিত। 2017 সালের 11 মার্চ জাতীয় সংসদে প্রস্তাব পাশের মাধ্যমে দিনটিকে জাতীয় গণহত্যা দিবস ঘোষণা করা হয়। ভয়াল সেই কালরাতের স্মরণে আজ রাত 10:30 থেকে 10:31 পর্যন্ত 1 মিনিট ব্ল্যাকআউট কর্মসূচি পালন করা হবে। এ সময় সব আলো নিভিয়ে একসঙ্গে নীরবতা পালন করা হবে। আগামীকাল 26 মার্চ মহান স্বাধীনতা দিবস। দিবসটি ঘিরে জাতীয় স্মৃতিসৌধ ধুয়ে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন সহ ফুলে ফুলে সুসজ্জিত করেছে জাতীয় স্মৃতিসৌধের গণপূর্ত বিভাগ। প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা। জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে পুরোপুরি প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ। প্রতিনিধি আনোয়ার হোসেনের রিপোর্ট, জানাচ্ছেন শামস রাবিজ উচ্ছ্বাস। 55তম মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুত সাভারের জাতীয় স্মৃতিসৌধ। জাতির বীর শ্রেষ্ঠ সন্তানদের বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসায় স্মরণে কুচকাওয়াজ ও বিউগলের সুরে সম্মান জানাবে 3 বাহিনীর সদস্যরা। দিবসটি উপলক্ষে মাসব্যাপী অক্লান্ত পরিশ্রম ও নিবিড় যত্নে জাতীয় স্মৃতিসৌধকে পরিষ্কার পরিচ্ছন্নতার পাশাপাশি বাহারি রঙের ফুলে সাজিয়ে সুসজ্জিত করে সূর্য সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রস্তুত করছে একদল শ্রমিক। বিগত 15 দিন থেকে আমরা কাজ করতেছি এবং বিভিন্ন ফুলের গাছ দিয়ে সাজাইতেছি
এবং আপনার কেসি দিয়ে গাছ সাইজ করতেছি, পানি দিয়ে পরিষ্কার করতেছি, রং করতেছি, বিভিন্ন কাজ করতেছি। আমরা যেভাবে সুন্দর হয় সেভাবে সাজাই কাজে আমরা রঙের কাজ করছি, বিভিন্ন আইটেমের কাজ এখানে আমরা করি। শহীদদের উদ্দেশ্যে সবাই আসবে, সেখানে শ্রদ্ধা জানাবে, এই জন্য আর কি আমাদের আলোকসজ্জার কাজ করা আর কি। আর এখানে কাজ করতে আমাদের অনেক ভালো লাগে, তৃপ্তি সহকারে কাজ করি। গণপূর্ত বিভাগের তত্ত্বাবধানে সৌধ মিনার, শহীদ বেদি থেকে মূল ফটক পর্যন্ত হেরিংবন্ড পাথরে সেজে উঠেছে। শ্রদ্ধা গ্রহণে পুরোপুরি প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ। আলোকসজ্জা সহ সকল কার্যক্রম সম্পন্ন করেছি। সাভার স্মৃতিসৌধ মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় উপদেষ্টা মণ্ডলী সহ লক্ষ লক্ষ জনতার শ্রদ্ধা নিবেদনের জন্য পুরোপুরি প্রস্তুত রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। সিসিটিভির পাশাপাশি নেওয়া হয়েছে গোয়েন্দা নজরদারি। সকাল 7:30 পর্যন্ত আমরা এই জাতীয় যে আমাদের দিবসটি আসতেছে, আমরা সাভার স্মৃতিসৌধ এলাকা একদম আমিনবাজার থেকে গণস্বাস্থ্য বন্ধ পুরোটা আমরা নিরাপত্তা চাদর ঢেকে ফেলবো। 12টি সেক্টরে আমাদের এখানে প্রায় 3,500 পুলিশ কাজ করবে। 26 মার্চ ভোরে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা শ্রদ্ধা নিবেদন করবেন। এরপর জনসাধারণের জন্য মূল ফটক খুলে দেওয়া হবে। তবে নিরাপত্তাজনিত কারণে প্রাথমিকভাবে স্মৃতিসৌধ এলাকা প্রবেশাধিকার সীমিত রাখা হয়েছে। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। মহান মুক্তিযুদ্ধকে অনেকেই ভুলে যাবার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, যারা পাকিস্তানিদের সহযোগিতা করছে, সরাসরি হত্যা করছে, তারা এখন গলা ফুলিয়ে কথা বলার চেষ্টা করছে, কিন্তু ইতিহাস কখনোই মুছে ফেলা যাবে না। দুপুরে রমনাস্থ আইইবি মিলনায়তনে মহান স্বাধীনতা এবং জাতীয় দিবস উপলক্ষে বিএনপি আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বাকশাল কোলে গণতন্ত্র হত্যাকারী আওয়ামী লীগকে আর গণতান্ত্রিক সুবিধা দেওয়ার কথা বলা যায় না বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। এ সময় কোনো উসিলা আবদারে সাড়া না দিয়ে দ্রুত নির্বাচন আয়োজনের আহ্বান জানান ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। এদেশে নির্বাচন যে একমাত্র সমাধান, এটা আর আমরা নতুন করে যুক্তি দিয়ে আমাদের বলা প্রয়োজন হয় না। এই সরকার ক্ষমতায় এসে প্রথম কিন্তু এদেশের মানুষকে ওয়াদা করেছিল যে এদেশের জনগণের অধিকার তারা ফেরত দেবে, কিন্তু এই নিয়ে আজকের এই স্বাধীনতা দিবসে আমরা আলোচনা করেছি। সন্দেহ পোষণ করছে জনগণ যে এই নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। কিছু কিছু মানুষ, কিছু কিছু দল, কিছু কিছু গোষ্ঠী একটা বোঝানোর চেষ্টা করছেন যে 71 কোনো ঘটনাই ছিল না, এবং মুক্তিযুদ্ধের যে আন্দোলন, মুক্তিযুদ্ধের যে যুদ্ধ, লক্ষ লক্ষ মানুষের যে আত্মত্যাগ, যারা সেদিন সহযোগিতা করেছে, যারা সেদিন সে হত্যাযজ্ঞে সহযোগিতা করেছে, তারা এখন গলা ফুলিয়ে কথা বলে। শপথ নিলেন আপিল বিভাগের নতুন নিয়োগপ্রাপ্ত 2 বিচারপতি AKM আসাদুজ্জামান এবং ফারা মাহবুব। সকালে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তাদের শপথ পড়ান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। শপথের পর নিজ নিজ শপথপত্রে স্বাক্ষর করেন 2 বিচারপতি। বাংলাদেশের সংবিধান এবং আইনের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা রেখে নিরপেক্ষভাবে বিচার করার শপথ নেন তারা। পরে প্রধান বিচারপতির সাথে ফটো সেশনে অংশ নেন শপথ নেওয়া বিচারপতিরা। অনুষ্ঠানে আপিল বিভাগ এবং হাইকোর্ট বিভাগের সব বিচারপতি এবং সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট বিভাগের সিনিয়র কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে রাষ্ট্রপতির আদেশক্রমে তাদেরকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়। সালে কেরানীগঞ্জে গণধর্ষণের ঘটনায় প্রধান আসামি সজীব সহ 3 জনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ নারী এবং শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 4-এ এই রায় দেয়া হয়। কেরানীগঞ্জ মডেল থানার দায়ের করা এই মামলার প্রধান 2 আসামি সজীব এবং আলী আকবর এখনও পলাতক। 2022 সালে কেরানীগঞ্জ মডেল থানার পশ্চিম বামনসুরে একটি পুকুরের পানিতে মারিয়া নামের একজনের লাশ ভেসে থাকতে দেখা যায়। এ ঘটনায় প্রথমে আসামি ভেলকা শাওনকে গ্রেফতার করে পুলিশ। জবানবন্দিতে শাওন জানায় মোহাম্মদ রাকিব, মোহাম্মদ রিয়াজ, মোহাম্মদ সজীব এবং আলী আকবর মিলে ভিকটিম কিশোরী মারিয়াকে গণধর্ষণ এবং শ্বাসরোধ করে হত্যা করে। পরে পুলিশ 5 জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। আজ এই রায়ে আদালত সজীব, রাকিব এবং শাওনকে মৃত্যুদণ্ড ঘোষণা করা হয়। এছাড়া আলী আকবর এবং মোহাম্মদ রিয়াজকে 7 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়। এবার মাই টিভি বিশেষ।
শিক্ষা জাতির মেরুদণ্ড হলেও দুর্নীতির কবল থেকে রক্ষা পাচ্ছে না উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলো। 480 কোটি টাকার 3 বছর মেয়াদী পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রকল্পটি শেষ হয়নি 6.5 বছরেও, যদিও নেওয়া হয়েছে অতিরিক্ত আরও 26 কোটি টাকা। আর্থিক লেনদেনের 119 কোটি টাকার অসঙ্গতি ধরা পড়েছে নিরীক্ষায়। বিশাল অর্থের দুর্নীতি হয়েছে বলে জানালেন বিশ্ববিদ্যালয়টির ভিসি। প্রতিনিধি নাহিদ মিয়াকে সাথে নিয়ে সাইদুর রহমান আবিরের রিপোর্ট। 2018 সালের সেপ্টেম্বরে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রকল্পটি অনুমোদন পায়। ভবন নির্মাণ, বই সরবরাহ, ই-লাইব্রেরি স্থাপন, বৈদ্যুতিক সাব স্টেশন স্থাপন, ভূমি উন্নয়ন সহ নানান উন্নয়ন কর্মকাণ্ডের জন্য প্রকল্পটিতে বরাদ্দ দেয়া হয় 480 কোটি 60 লক্ষ টাকা। উন্নয়ন প্রকল্পটি সমাপনের সময়সীমা 30 জুন 2021 নির্ধারণ করা হলেও 2025 সালের মার্চ মাসে এসেও সমাপ্ত হয়নি। ই-লাইব্রেরি স্থাপনে 5 কোটি টাকা বরাদ্দ থাকলেও পাওয়া যায়নি 1 কোটি টাকার মালামাল। আর নিম্নমানের হওয়ায় অনেক কিছুই ফেরত দিয়েছে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ। লাইব্রেরি বিল্ডিং সম্প্রসারণ করা যদি যায় বা বই রাখার আরও একটু জায়গা করা যায়, সেক্ষেত্রে আমরা এই বইগুলো এনে আমরা হয়তো লাইব্রেরি ইউজারদের জন্য সেটা বিতরণ করি। 44 কোটি 34 লাখ টাকা বরাদ্দ থাকা সত্ত্বেও 6 বছরেও পূর্ণাঙ্গভাবে সরবরাহ হয়নি। সরবরাহ হয়েছে আংশিক নিম্নমানের মালামাল, বাদ পড়েছে 35 লাখ টাকা দামের ড্রোনও। ফটোগ্রামেট্রির জন্য আসলে যে ড্রোনটা প্রয়োজন, ডাটা প্রসেসিং সফটওয়্যার সহ, সেটা আমরা এখনো পাইনি। আমার সময় দেখা যায় যে আমি চেয়েছি একটা, অ্যাজ ইট ইজ মোটে পাচ্ছি না, হয়তো ওই পারপাসের জন্য অন্য একটা দিয়েছে। চাহিদা মতো যে মালগুলো দেওয়ার কথা ছিল সেখানে কিছু পরবর্তী দেখলাম যে ওনারা কিছু এখানে কমে অন্য খাতে ওনারা কিনে নিয়েছে, যেটা আমি জানতে পারছি, বাট ওই ডকুমেন্টগুলো এখন আমার হাতে নাই। সকল বিধিবিধান মেনে প্রকল্পের কাজ করা হয়েছে এবং সরকারের কোনো ক্ষতি হতে দেননি বলে জানান প্রকল্প পরিচালক। আমরা সরকার থেকে টাকা নিয়ে আসছিলাম 507 কোটি টাকা, সেখান থেকে আমরা 497 কোটি টাকার মতো আমরা ব্যয় করেছি, বাকি 10 কোটি টাকা সাশ্রয় করে আমরা সরকারি খাতে ফেরত দিয়েছি। নিরীক্ষায় সকল ক্ষেত্রে দুর্নীতির ধাপ ধরায় 349 কোটি 96 লাখ টাকা ব্যয়ে নির্মিত সুউচ্চ ভবনগুলোকে ঝুঁকিপূর্ণ মনে করছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আর তাই তো কেনা হচ্ছে লেজার স্ক্যানিং বা হাই ডেফিনেশন সার্ভেইং ক্যাপচার মেশিন। আর বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠন করা হয়েছে মূল্যায়ন কমিটি। মূল্যায়ন কমিটির প্রতিবেদনের উপরই নির্ভর করছে ভবনগুলো ব্যবহারের জন্য হস্তান্তর করা হবে কিনা। ওনারা আর একটা অ্যাসেসমেন্ট করবেন, অ্যাসেসমেন্ট করে ওনারা একটা রিপোর্ট জমা দেবেন, সেই প্রেক্ষিতেই সেই অ্যাসেসমেন্টের উপর ডিপেন্ড করে কর্তৃপক্ষ পরবর্তীতে সিদ্ধান্ত নেবেন কি করবে কি না করবে। পাবনা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রকল্পটিতে বড় অঙ্কের টাকার দুর্নীতি হয়েছে, দুদকটা তদন্ত করছে। রিপোর্টটা আমি এটা দুদক চাইলে তাদেরকে দেব। সাইদুর রহমান আবির, মাই টিভি নিউজ ডেস্ক। আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে বাংলাদেশ রেলওয়ের আন্তনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি চলছে। ঈদ যাত্রার টিকিট বিক্রি শেষ করে 24 মার্চ থেকে শুরু হয়েছে ঈদ পরবর্তী ফিরতি যাত্রার অগ্রিম টিকিট বিক্রি। আজ সকাল 8টা থেকে বিক্রি শুরু হয়েছে 4 এপ্রিলের ট্রেনের টিকিট। এ সময় পাওয়া যাচ্ছে রেলওয়ের পশ্চিমাঞ্চলের আন্তনগর ট্রেনের টিকিট। অন্যদিকে দুপুর 2টায় বিক্রি শুরু হয় পূর্বাঞ্চলের আন্তনগর ট্রেনের টিকিট। বরাবরের মতো এবারও আন্তনগর ট্রেনের 7 দিনের অগ্রিম টিকিট বিশেষ ব্যবস্থায় বিক্রি করা হচ্ছে। যাত্রীদের সুবিধার্থে শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হবে। বিশেষ ব্যবস্থায় বিক্রি হওয়ায় কোনো টিকিট রিফান্ড করার সুযোগ থাকছে না। 27 তারিখ থেকে আমাদের স্পেশাল ট্রেন যাবে। আর আগামীকালকে থেকে আপনারা জানেন আমাদের একটা নরসিংদী কমিউটার ট্রেন নামে ভৈরবের ঢাকা ভৈরব একটা ট্রেন নতুনভাবে প্রবর্তন হবে, সেটা যাবে এবং এটা আমাদের ঢাকা স্টেশন থেকে আগামীকালকে ছেড়ে যাবে। বিনা টিকিটে এবং অন্যের আইডিতে ভ্রমণ না করার জন্য আমাদের বিভিন্ন স্তরে চেকিংয়ের ব্যবস্থা আছে। আপনারা দেখছেন আমাদের প্রবেশপথে চেকিংয়ের ব্যবস্থা আছে। সেক্ষেত্রে চেকিং করে এটা প্রতিরোধ করা হবে এবং বিনা টিকিটে ট্রেনের ভিতরে পাইলে সেক্ষেত্রে ভাড়া এবং জরিমানা আদায় করা হবে। ঈদের পোশাক কেনাকাটায় পছন্দের শীর্ষে থাকে পাঞ্জাবি। ঈদের জামাতে অংশগ্রহণ কিংবা বেড়াতে যাওয়া সব জায়গায় ফ্যাশনের পাঞ্জাবি পরতে পছন্দ করেন তরুণ যুবক থেকে শুরু করে বৃদ্ধরাও। ক্রেতাদের এমন চাহিদার পরিপ্রেক্ষিতে প্রতি বছরের মতো এবারও বাহারি পাঞ্জাবির পসরা দিয়ে শোরুম সাজিয়েছেন দোকানিরা। রাজধানী বসুন্ধরা, এলিফ্যান্ট রোড, নিউ মার্কেট সহ কয়েকটি এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে। বিস্তারিত শিমুল খানের রিপোর্টে। ঈদ সমাগত, শেষ মুহূর্তে ছেলেদের পাঞ্জাবির দোকানে কেনাকাটা বেশ জমে উঠেছে।
রাজধানীর শপিং কমপ্লেক্সের দোকান থেকে শুরু করে স্থানীয় ব্র্যান্ডের শোরুমে ক্রেতাদের ভিড় দেখা গেছে। শপিং প্লাস আমার প্রোডাক্ট কেনাকাটা করতে আসছি। বসুন্ধরা ভাই আমার কাপড়ের একটু কোয়ালিটি একটু ভালো এখানে অন্য জায়গা থেকে। কিছু হালকা পাতলা কেনাকাটা ছিল আমার মেয়ে, এর জন্য আসা আর কি। ব্যবসায়ীরা বলছেন এবারে ঈদ হবে এপ্রিল মাসের শুরুতে, ঠিক আর কয়েকদিন পরে বৈশাখীর আনন্দে মাতবে দেশবাসী। সে কথা মাথায় রেখে ঈদ ও বৈশাখ মিলে পাঞ্জাবি কিনছেন ক্রেতারা। 1395 টাকা হিসাবে দেখেই পাঞ্জাবিগুলোর মানও আমার কাছে ভালো লেগেছে। তবে ক্রেতারা বলছেন গতবারের চেয়ে পাঞ্জাবির দাম বেশ চড়া। প্রাইসগুলো আসলে মন মতো না। ফার্স্ট অফ অল সবগুলোরই প্রাইস খুব বেশি, আমরা যেরকম চাচ্ছি ওরকম কিছু খুঁজে পাচ্ছি না। প্রাইস অনেক হাই। নরমাল যে ড্রেসগুলোর দাম হওয়া উচিত মনে করেন 5000 6000, ওগুলো ড্রেসের দাম চাচ্ছে 12000 13000। অভিযোগ অস্বীকার করে ব্যবসায়ীরা বলছেন দাম আগের মতোই রয়েছে। কোয়ালিটি তুলনায় আমাদের রেঞ্জ ওকে। ফ্যাব্রিক্স কিছু কিছু আছে চায়না থেকে ইম্পোর্ট করে আনা হয়। আমাদের কাপড়ের কোয়ালিটিও অনেক ভালো, ডিজাইনটাও অনেক ভালো। টুকটাক হচ্ছে আর বেচা কিনা, আর আমাদের কালেকশনগুলো একটু ডিফারেন্ট। ঈদ পূজা পার্বণ, ছেলেদের প্রথম পছন্দ পাঞ্জাবি। আসছে ঈদকে প্রাণবন্ত করতে রাজধানীর বিভিন্ন শপিং মলে পাঞ্জাবি কেনার উপচে পড়া ভিড়। বসুন্ধরা থেকে শিমুল খান, মাই টিভি, ঢাকা। ফরিদপুরে ভাঙায় জমে উঠেছে ঈদের কেনাকাটা। ক্রেতারা প্রিয়জনের জন্য কিনছেন পোশাক, জুয়েলারি, জুতা সহ প্রয়োজনীয় নানা সামগ্রী। ক্রেতা আকৃষ্ট করতে বিভিন্ন পণ্যের অফার দিচ্ছে শোরুমগুলো। পছন্দের পোশাক এবং অন্যান্য সামগ্রী কিনতে সকাল থেকে গভীর রাত পর্যন্ত ভিড় করছেন বিপণী বিতান এবং ফুটপাতের দোকানগুলোতে। প্রতিনিধি সরওয়ার হোসেনের রিপোর্ট, জানাচ্ছেন শিমুল খান। ফরিদপুরের ভাঙায় প্রতিটি বিপণী বিতান ও ফুটপাতের দোকানগুলোতে ঈদকে সামনে রেখে এখন উপচে পড়া ভিড়। সকাল থেকে শুরু করে এই ভিড় গভীর রাত পর্যন্ত চলছে বেচাকেনা। প্রিয়জনের পছন্দের পোশাক কিংবা অন্যান্য জিনিসপত্র কিনতে ঘুরছেন বিপণী বিতান ও ফুটপাতের দোকানগুলোতে। নানা রকমের বাহারি পোশাক, কসমেটিক সামগ্রী, জুতা, স্যান্ডেল, প্রসাধনী সামগ্রী দোকানগুলোতে ক্রেতাদের ব্যাপক সমাগম। ক্রেতারা জানান গতবারের তুলনায় এবারের দাম একটু বেশি। মেয়ের জন্য, ভাস্তির জন্য জামা কাপড় কিনছি, অনেক সুন্দর জামা। আশা করি যে আর একটু দাম যেন কম হয়। তবে বিক্রেতারা দাম তুলনামূলকভাবে বৃদ্ধির কথা জানালেও আশানুরূপ বিক্রয় হচ্ছে বলে জানান তারা। পছন্দের পোশাক কিনতে নিম্নবিত্তরা ছুটছেন ফুটপাতের দোকানগুলোতে। গত বছর চেয়ে এবারে আমাদের বাজারে অনেক পর্যাপ্ত পরিমাণ কাস্টমার চাপতেছে, বেচাকেনা হচ্ছে। সব ধরনের মাল নিয়ে আসি পছন্দ আশা দিয়ে। প্রত্যেক পিসে মালে মনে করেন 50 থেকে 60 টাকা বেশি আমাদের কেনা লাগছে। ভালোই আলহামদুলিল্লাহ, বাজারে কাস্টমার সবার একটু কম হলো, আমার আছে মাশাআল্লাহ ভালোই। এদিকে আইনশৃঙ্খলা রক্ষার্থে বিশেষ করে প্রতারক চক্র, মলমপাটি, দস্যুতা নিয়ন্ত্রণ করতে পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। আমরা সার্বক্ষণিক সদা তৎপর আছি এবং কোনো ধরনের চাঁদাবাজি, ছিনতাইকারী এগুলাকে আমরা টলারেট করব না। তাদের বিরুদ্ধে আমরা দৃষ্টান্তমূলক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতেছি। শিমুল খান, মাই টিভি, ঢাকা। পাবনার ঈশ্বরদীতে ফাল্গুন মাস এলেই লিচুর মুকুলে সুগন্ধ ছড়িয়ে পড়ে প্রতিটি গ্রামে। থোকায় থোকায় হলুদ রঙের মুকুলে ছেয়ে যায় শত শত লিচু বাগান। অথচ এবারে চিত্র পুরোটাই ভিন্ন। এই বছর লিচু গাছে মুকুল নেই বললেই চলে। চিরাচরিত মুকুলের গ্রাণও নেই। বাগান মালিক, চাষি এবং ব্যবসায়ীদের চোখে মুখে দুশ্চিন্তার ছাপ। প্রতিনিধি আলিফ হাসানের রিপোর্ট, জানাচ্ছেন ইলিয়াস কমল। লিচুর রাজধানী খ্যাত পাবনার ঈশ্বরদীতে এবার অর্ধেকেরও বেশি গাছে আসেনি মুকুল। ফাল্গুন মাসে যখন লিচুর মুকুলের মোম গন্ধ ছড়িয়ে পড়ার কথা বাগানগুলোয়, তখন গাছে গাছে দেখা যাচ্ছে কচি পাতা। ফলে এবার লিচুর উৎপাদনে ধস নামার শঙ্কা করছেন চাষিরা। ঈশ্বরদী উপজেলার লিচু রাজ্য খ্যাত মানিকনগর, মীরকামারি, চর মীরকামারি, কাদিমপাড়া ও আওতাপাড়া গ্রাম ঘুরে দেখা যায় বাগানের লিচু গাছে মুকুলের পরিবর্তে নতুন পাতা গজিয়েছে। লিচু চাষি ও ব্যবসায়ীরা বলছেন লিচুর মুকুলের উপরই প্রথম পর্যায়ে বাগান কেনাবেচা হয়ে থাকে। এরপরে গুটি, পরে লিচু বড় হলে বাগান ও গাছ বিক্রি হয়। বাগানের অর্ধেকেরও বেশি গাছে এবার মুকুল আসেনি। লিচু বেচে সারা বছরের সংসার খরচ চালানো ব্যক্তিরা এবছর কিভাবে সংসার চালাবে বুঝতে পারছেন না। লিচুর পরই বছরের ভিত্তি জনগণ সবাই করে, এবার করে বছরে লিচু মনে করেন আছে সেই পরিবেশে সবারই মায়ের। এমন অবস্থার পর মানুষজন কিভাবে কি করবে উপরে আল্লাহ ভালো জানে। উপরে আমরা 80% নির্ভরশীল, বিশেষ করে সলেমপুর ইউনিয়ন, সাপুর ইউনিয়ন, লক্ষ্মীকুণ্ড ইউনিয়ন, পাকশি ইউনিয়ন, এই 4টা ইউনিয়ন। দেশে লিচু আমরা দায়ী করতেছি, 60% আছে কিনা সন্দেহ গতবারের তুলনায়। বছরটা
একবারেই মার খেয়ে গেছে। লিচুর বাগান আছে 7-8টা আছে, আরও 2-3টা কিনছি এই বছরও, কিন্তু মনে করেন যে খুব কম মুকুল না বলতে চলে, এই মুকুল দেখেই কেনে। লিচু ধরেন গতবার যেভাবে লিচু হয়েছে তার 4 ভাগের 1 ভাগ এবার লিচু। নিজের বাগানেও লিচুর অবস্থা খুব খারাপ। স্থানীয় কৃষি বিভাগ বলছে এবছর গাছগুলোয় মুকুলের পরিমাণ আগের চেয়ে অনেক কম। বৈরী আবহাওয়ার কারণে এমনটা হয়েছে বলে অনুমান করছে তারা। এবছর অন্যান্য বছরের তুলনায় আমাদের মুকুল কিছুটা কম। এর কারণ হিসেবে লিচুর একটা বেসিক বৈশিষ্ট্য আছে যে লিচুর অল্টারনেট বিয়ারিং একটি ফসল, তো এটা এক বছর মুকুল বেশি আসলে দ্বিতীয় বছর সেই গাছটাতে মুকুল কম আসে, এটি একটা বিষয়। আর হঠাৎ করে এই যে গরমটা পড়ে যাওয়া, এটা এই দুইটা একটা কম্বাইন্ড ইফেক্টের কারণে এবছর আসলে আমাদের লিচুতে মুকুল কম আসে। পাবনার ঈশ্বরদীতে এবার 3100 হেক্টর জমিতে লিচুর আবাদ হয়েছে। প্রতি বছর এই উপজেলায় প্রায় 500 কোটি টাকার লিচু বিক্রি হয়। ইলিয়াস কম্বল, মাই টিভি। টাইগার ক্রিকেটার তামিম ইকবালের শারীরিক অবস্থা উন্নতির দিকে, তবে তাকে আরও 48 ঘন্টা পর্যবেক্ষণে রাখা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। দুপুরে কেপিজি হাসপাতালে এক ব্রিফিংয়ে তিনি কথা জানান। এখনই অন্য হাসপাতালে না নেওয়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, শারীরিক পরিস্থিতি বিবেচনায় তামিম ইকবাল 3 মাস পর মাঠে ফিরতে পারবেন। রিস্ক ফ্যাক্টরটা দেখা উচিত। তামিমের ক্ষেত্রে বিশেষ করে তার স্ট্রং ফ্যামিলি হিস্ট্রি অফ হার্ট ডিজিজ আছে, যাদের এরকম আছে তাদের নিজেদের থেকে যত্ন নেওয়া উচিত। আমরা খুবই পজিটিভ, আলহামদুলিল্লাহ। আল্লাহর সার্বিক সহায়তায় এবং সর্ব উত্তম ব্যবস্থাপনায় উনি এখন আরোগ্য লাভ করেছেন।